আসিও ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই বাংলায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঘুর রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। সঞ্জয় কুমার চ্যাটার্জি, জন্ম বাংলাদেশের কুমিল্লায়। জন্মেই মাকে হারান। মামা বাড়িতে দিদা দাদু মাসিদের স্নেহের আঁচলে বেড়ে ওঠেন সঞ্জয়। ভাই বোনেদের অকুণ্ঠ ভালোবাসায় কেটেছে শৈশব। তারা আমায় এমন ভালোবাসতো যে আমাকে বললো, তোমার নাম সঞ্জয় চট্টোপাধ্যায় কেন হবে, চ্যাটার্জি কেন হবে, তুমি কি বন্দ্যোপাধ্যায় কেন হলে না গো? আমার ছোটো বোন আমাকে বলেছিল, আমরাও তো তাহলে চট্টোপাধ্যায়। আমি বলেছিলাম, দাদুর বংশেই আমার পরিচয়, দাদুর, তবে মাতৃবংশে যদি পরিচয় হয় তাহলে আমি 1000বার বন্দ্যোপাধ্যায় নাম নেব। সেইটি আমি আমার ছোটো বোনকে বলেছিলাম। মামা ছিলেন কলকাতার বিআর সিং হাসপাতালের ডাক্তার। 5 বছর বয়সে দাদুর সঙ্গে মামার কাছে কলকাতায় চলে আসেন সঞ্জয়বাবু। ভর্তি হন তৎকালীন নারকেলডাঙ্গা জর্জ হাই স্কুলে। আমি ছিলাম একটা রেলওয়ে কলোনিতে, সেইখানে আমি বিআর সিং হসপিটালের কাছে, সেখানে ফুলের জলসায় আমার ভাই বোনরা সব খেলা করতাম। তারপরে মামা যেত স্পোর্টস ক্লাবে রেলওয়ের, সেইখানে ইয়ারলি একটা ফাংশন হতো। তারপরে সে সববার একটা করে প্রাইজ দিয়ে আসতো, কোনো মাস 11টা করে। তা মামা একদিন রেলের যে মিনিস্টার না, যে নাকি এইটা চালাতো, তাকে বলেছিল, আচ্ছা আমাকে কি 12টায় দিতে পারেন না এই জলের ভাণ্ডার কিংবা দুধের জাগ? কেন কেন কেন? আমার তো একটি সন্তান আছে, ভাগ্নে সন্তান, সে তো 12 জন হয়ে যাবে। আমার ছেলে মেয়ে তো 11 জন, আর ওকে তো আসলে পরে সে 12 জন হয়ে যাবে। আমি 12টা না পেলে তো ঘরে নিতে পারবো না। মামার সন্তান স্নেহে বড় হয়ে ওঠেন সঞ্জয়বাবু। বিজ্ঞান নিয়ে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করার পর আমহা স্ট্রিট সিটি কলেজ অব কমার্স থেকে বিকম পাশ করেন। সেই পড়তে 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 আমি ভাবলাম চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ি। আমাকে মামা কেন কেউই সবাই আমাকে সেরকম পড়তে উৎসাহ দেয়নি। কেনা তখন চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তে আমার বন্ধু ছিল অজিত। অজিত বলল, সঞ্জয় তুই পড়বে? আমি দেখি ওরা পড়ছি চার্টার অ্যাকাউন্টেন্সি, আর তোরা কী করে পড়ছিস রে? ওরা আমাদের 30,000 টাকা করে জমা দিতে হয়েছে, তবে তো আমরা পড়তে পারছি রে। তোর কাছে আছে তো 30,000 টাকা? আমি টাকা টাকা আমি কোথায় পাবো? দাদুর পেনশনার, মামা এত বড় ফ্যামিলি চালায়, আমি টাকা তো পাবো না 30,000। তাহলে অজিত বলল, তুই একটা করতে পারিস, 5 বছরে যদি আর্টিকেলশিপ থাকিস, অডিট ক্লার্ক থাকিস, তাহলে তুই পরীক্ষা দিতে পারবি। আমি বললাম, আর তাই থাকবো। 30 টাকা সম্বল করে বি মাসি ওরফে শ্রীমতী নীলিমা গাঙ্গুলির ডাকে পাড়ি দিলেন বম্বে। তার এই প্রিয় মাসির আশ্রয় শুরু হলো কর্মজীবন। প্রকাশ কটন মিলে 90 টাকা মাস মাইনে কস্টিং অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন তিনি। গেলাম সেদিন প্রকাশ কটন মিলসে, সেইখানে গয়াপ্রসাদ বলে ওদের কস্ট অ্যাকাউন্টেন্ট ছিল, রতনলাল গয়াপ্রসাদ।
আরে এরা সব আমাকে শেখাচ্ছে, আরে তুই যা এখানে যোগ বিয়োগ শেখ, এইসব করছে, আমাকে হেলাফেলা করছে, হ্যাঁ হাঁটা করছে। তারপরে দিস ইজ দ্য ওয়েভ, দিস ইজ দ্য ওয়েভ, এরম করে করে কী করে সুতোর একটা কাঠিয়ে দিকে যায়, একটা কাঠিয়ে দিকে যায়, এই কস্ট অ্যাকাউন্টিং তুই কি পারবি? আমি বলি পারবো গয়াপ্রসাদ। বলো আচ্ছা তুই করো, দেখি কত দূর পারো তুমি। আরে বাপ রে বাপ, সেই কঠিন অবস্থার মধ্যে 3 মাস চাকরি করলাম। 1969 সালের 24শে জানুয়ারি জীবন সঙ্গিনী হেলেনা চ্যাটার্জির সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি। তো আমাদের 50 বছর পূর্ণ হয়ে গেছে, 51 বছর চলছে 19 সালে। তো আমি আমার বিয়ের পর থেকে দেখেছি যে উনি যত স্ট্রাগলে ওর হোক না কেন, ও এত ঠান্ডা মাথা এবং এত নরম এবং এত সৎ এবং এত আস্তে সব ব্যাপারে কথা বলে যে ওর সঙ্গে আমার কোনোদিনও কোনো প্রবলেমই হয়নি। আমার স্ত্রী হেলেনা, যার নামটা শুনেছিলাম বুড়ি, যেই নামটা আমি ছোটোবেলায় ভাবতেই পারি যে আমাকে বুড়ি বলে ডাকতে হবে, তাই যে আমি রাখলাম রুবি, উল্টে দিলাম, বুড়িকে রুবি করে দিলাম। সে কোথায় নামটা পাল্টে দিলাম কলকাতা থেকে বম্বে যাচ্ছি প্লেনে করেই, ল্যান্ড করে প্লেন, আর 2 মিনিট পরেই তখন আমি নামটা দিলাম পাল্টে, বুড়ি হয়ে গেল রুবি। আমার স্কুলে একদিন আমি গেলাম ওর বাংলা স্কুলে, সেই কবিতা শুনতে, গান শুনতে, রাত্রির 8টার সময় 9টার সময় সে ঝম করে সব শাড়ি পরে আমার সঙ্গে আমার সেইখানে বাংলা স্কুলে। আমি বলবো না, সত্যি কথা যদি বলতে হয় বলদি, শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল লেডি অফ দিস বেঙ্গলি স্কুল। আমাকে সব মেয়েরা এসে বললো, টিচাররা এসে বললো, নিন আপনার ফুলপরীকে। আমি বললাম গ্রহণ করেছি তত, ঋণী তত করেছে আমায় এ বন্ধু, বিদায়। কাজের সুযোগ এলো ইন্ডিয়ান এয়ারলাইন্সে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দিলেন। পরবর্তীকালে নিজের কর্মদক্ষতায় অর্জন করেছেন অনেক পুরস্কার ও পদোন্নতি। চাকরি করতে করতেই ম্যানেজমেন্ট সায়েন্সে ডিপ্লোমা করেন। দক্ষতার সঙ্গে কাজ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমি যখন জেড্ডাতে গিয়েছিলাম তখন একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে, আমরা যখন খেতে যাই রেস্টুরেন্টে 4টের সময়, সুগ্রীবের নামাজ শুরু হয়ে গেছে, বিকেলের নামাজ শুরু হয়ে গেছে, সে নামাজগুলো টাইম ঠিক বলতে পারছে না। আরে আবৃত্ত সময় বান করো দরজা বান করো, তখন যে গরিবের নবাব চালু হয়ে যাবে, গরিবী নবাজ। তারপরে দরজা থেকে বার করে দিল আমাদের। আমরা ওদের এই যে জায়গাটায় চত্বরটাকে, যেখানে বসে আমরা, সেইখানে বসে আমরা খেতে আরম্ভ করলাম। ওরে বাবা, ইধার নেই বলতে বলতে আমাদের ধরে নিয়ে গেল সেই ওদের চিফ ম্যান, এই সিকিউরিটির, আমাকে ধরে নিয়ে ট্রেনে ওদের জিপে তুললো। আমরা সেখানে গিয়ে ওদের অনেক বোঝালাম, টেম্পোরারি একটা পারমিট দিয়ে দিল সেই দিনের জন্য। তার পরের দিন যখন নাকি কাচারি খুলেছে, তখন আমাদের সেখানে গিয়ে পার্মানেন্ট একটা রেসিডেন্স পারমিট দিয়ে দিল, যেটা পরে আমরা যেতে পারতাম এই চারপাশে এই জেড্ডার। সেইটাই আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। পুত্র সন্তান শুভ তখন বম্বে ডন বস্কো স্কুলে পড়ে। তার পড়াশোনার ক্ষতি এড়াতে হেলায় ছেড়েছেন অনেক বেশি রোজগারের করাচিতে চাকরি বদলির সুযোগও। স্ত্রী ছিলেন বেঙ্গলি এডুকেশন সোসাইটিস হাই স্কুলের শিক্ষিকা। ইংল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া, টরেন্টো, সিঙ্গাপুর সহ বহু দেশে সপরিবারে ঘুরে বেরিয়েছেন সঞ্জয়বাবু। আমি প্রথমে যাই ইংল্যান্ড। সে কি, এটা কি রাজারা দেশ? ব্রাইটনে গিয়ে পৌঁছলাম, সিসাইড ব্রাইটন। সেখানে সার্ডিন মাছ ভাজা আর বিয়ার খাচ্ছি, জল ভেসে যাচ্ছে, মাছ লাফিয়ে উঠছে ডাঙা। আরে বাপ রে বাপ, দূরে টেমস নদী দেখা যাচ্ছে।
আমি দেখি ব্রাইটার, সেই ব্রাইটার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমার সমস্ত জীবনের শ্রেষ্ঠ জায়গার মধ্যে ব্রাইটার ইজ ওয়ান অফ দ্য গোল্ডেন স্পট। আন্তর্জাতিক উড়ান বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার পদে 1992 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে অবসর নেন। এরপর আরও 3 বছর দামানিয়া এয়ারলাইন্সে কাজ করেন। অবশেষে 1999 সালে স্ত্রী শিক্ষকতা থেকে অবসর নিলে পাকাপাকিভাবে কলকাতায় ফেরেন চ্যাটার্জি দম্পতি। সারাদিন কবিতা নিয়ে থাকে বলে ওকে যা কিছু বললে পরে আমি তার উত্তর কবিতাতে দেবে, কাজে এইভাবে আমাদের চলছে। খুব এমনিতে এত ও সব ব্যাপারে ও কবিতাকে এত ভালোবাসে, কোথায় জীবনানন্দ, কোথায় রবীন্দ্রনাথ, কোথায় নজরুল, সমস্ত এককালে ওর সমস্ত মুখস্থ ছিল। এখন একটু একটু ভুলতে শুরু করেছে, কাজে ওর একটু অসুবিধা হয় এখন কাউকে। আমার খুবই রোমান্টিক স্বামী আমি বলবো, কারণ সে আমাদের তো ঝগড়া হয় না এর জন্য, কারণ সারাদিন আমি কিছু ওকে বকাবকি করলে ও কবিতায় উত্তর দেয়। এইভাবে আমাদের চলছে। আজ 51 বছর চলছে, আশা করছি বাকি জীবন এইভাবেই কাটবে। এই হচ্ছে আমাদের জীবন। আমার কণ্ঠ রুদ্ধ করে দিয়েছে, আমার কণ্ঠ চিরজীবনের মতো রুদ্ধ হয়ে গেছে। সন্তান শুভ কর্মসূত্রে সপরিবারে বিদেশে। প্রাণপ্রিয় নাতি রবিনের জন্য রাখলেন কিছু বার্তা। রবিন, তুমি যেদিন বড় হবে সেই দিন কি আমাকে মনে রবে তোমার এই বুড়ো দাদুটাকে? তোমার যখন পদচিহ্ন রেখে যাবে সারা পৃথিবীর বুকে, তখন কি তোমার মনে পড়বে তোমার এই ছোট্ট দাদু দিদাকে? তখন যদি মনে পড়ে, সেই হবে আমার পুণ্যলগ্ন, সেই হবে আমার পুণ্য শান্তি। মৃত্যুর পরে শান্তি, 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 শান্তি। কবিতা প্রিয়, হাসি খুশি, সবার প্রিয় মানুষ শ্রী সঞ্জয় চ্যাটার্জি। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের সৃষ্টির মধ্যে খুঁজে পান জীবনের আনন্দ। কবিতার সুমধুর স্রোতের মধ্যেই বয়ে চলেছে এই অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ বাচিক শিল্পীর জীবন।